সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আপনারা হয়তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য কোনো পর্ব নিয়ে আমি হাজির হইনি। আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি শুনলে আপনি অবাক হবেন। তাহলে আর দেরি না করে সেই কাহিনীতে যাওয়া যাক। মশিউরের মতোই তার বউ ছিল প্রচণ্ড খারাপ মনের মানুষ। লীলাবানুর পিছে সবসময় লেগে থাকতো। তার ছিল 8 সন্তান, কিন্তু সে লীলাবানুর সন্তান হতে দেয়নি। খুব ছোট বয়সেই লীলাবানুর বিয়ে হয়। ছোট মানুষ ছিল। মশিউরের বউ তাকে উল্টাপাল্টা বুঝিয়ে স্বামীর থেকে দূরে রাখত। শামসু ছিল অনেক লাজুক। বউ কাছে আসে না, তাকে ভয় পায়, এই কথা সে নিজেও কাউকে বলতে পারতো না। বিয়ের অনেক বছর পর সে আস্তে আস্তে বুঝতে পারে সব। গ্রীষ্মের রাত, প্রচণ্ড গরমের মধ্যে হালকা বাতাস বইছে। লীলাবানুর হঠাৎ ঘুম ভেঙে গেল। মাথার কাছের কুপিটা চালিয়ে বারান্দা থেকে ভেতর ঘরে গিয়ে নফজ মিয়াকে ডেকে তুলল। ঘুম ঘুম চোখে নফজ মিয়া মায়ের সাথে আসন ঘরে আসলো। লীলাবানু নিজের চাদরটা গায়ে জড়িয়ে নফজকে আরেকটা চাদর দিয়ে বলল, একবার কবিরাজ বাবার কাছে যাইতে হইব। তুই মিলির মারে ডাইকা আন, মিলির মা বউর কাছে থাকবো নে। কিন্তু আম্মা, এই রাতেই যাইতে হইব, সকালে যাইলে হয় না? না, মনটা ছটফট করতেছে, এখনই যাইতে হইব। নফজ আর কথা বলল না, কারণ সে জানে তার মায়ের মন ছটফটের পেছনে অন্য কারণ আছে। মিলির মা মিয়া বাড়িতে অনেক দিন ধরে কাজ করে। 2 বাড়ি পরেই তাদের বাড়ি। নফজ বেরিয়ে পড়ল মিলির মাকে ডাকতে। বাড়ির মধ্যে গিয়ে দেখলো মিলির মা বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে, চুল ছেড়ে, হাতে বদনা। নফজ কিছুটা দূরে দাঁড়িয়ে ডাক দিল মিলির মাকে। মিলির মা শুনছে না, এদিক ফিরেও তাকাচ্ছে না। নফজ আস্তে আস্তে এগিয়ে গেল ডাকতে ডাকতে। হঠাৎ মিলির মা সামনে তাকালো। মিলির মার এমন মুখটা দেখে নফজ মিয়া কিছুটা ভয় পেয়ে গেল। মিলির মা বদনাটা রেখে চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে বলল, কিছু কইবেন ভাইজান? মিলির মার কথা শুনে মনে হচ্ছিল এখন দুপুর বা সকাল। খুব সাধারণভাবে কথা বলছে, কিন্তু এত রাতে নফজ মিয়া কেন আসলো সেটা একবারও জিজ্ঞেস করলো না। নফজ মিয়া ব্যাপারটাকে সাধারণভাবে নিয়ে বলল, বাড়ির খবর তো জানো বোন, আম্মা এখন কবিরাজের কাছে যাইব, তুমি গিয়া আমাকে ফুলের মার কাছে একটু থাইকো। মিলির মা খুব সাধারণভাবে একটা হাসি দিয়ে বলল, ভাবিজান বেশি বেশি ভয় পাই, এই সময় আবার হের কাছে কেউ থাকা লাগে। আচ্ছা, তারপরেও চলেন। গ্রামের সব বাড়ি সারি বাঁধা, বাড়ির সামনে রাস্তা। উঠোনের সামনের দিকে ঘুরে নফজ মিয়া বলল, চলো চলো। মিলির মা ভারী কণ্ঠে বলল, না। মিলির মার কণ্ঠটা এমন ভারী শুনে নফজ মিয়া হঠাৎ করে ঘুরে তাকালো। মিলির মা বলল, বাড়ির পেছন দিক দিয়া চলেন, আমার ছাগলটাও এখানে বাঁধা, ছাগলটা নিয়ে যাবো। নফজ মিয়া অবাক হয়ে বলল, মিলির মা, তোমার মাথায় কি গন্ডগোল হয়েছে নি? পাগল হইয়া গেছো? এই সময় তোমার ছাগল বাড়ির পিছে কা? আর তুমি জানো না নাকি যে আমাকে বাড়ির পিছ দিয়ে যাওন যায় না? আরে ভাইজান চলেন, এখন তো পরিষ্কার করছে, যাওন যায়, আমি তো প্রতিদিন ওই দিক দিয়ে যাই। নফজ মিয়া বিরক্ত হয়ে বলল, ধুর বেডি, তোমার মাথা নষ্ট হয়েছে, তোমার লগে কথা না কওয়াই ভালো। চলো চলো, তুমি যে দিক দিয়ে যাও চলো, এখন আমার তাড়াতাড়ি যাওন লাগবো। কথাটা বলে নফজ মিয়া মিলিদের ঘরের পেছন দিক দিয়ে যাওয়া শুরু করলো। হঠাৎ মিলির ভাই বাদল বলে উঠল, কাকা বাবু, এত রাতে ওই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? নফজ মিয়া ঘুরে তাকিয়ে বলল, আরে বাপ, তোর মারে নিতে আসছি, এই যে বলে নফজ মিয়া এতক্ষণ মিলির মা যেখানে দাঁড়িয়ে ছিল সেদিকে তাকালো, কিন্তু সেখানে কেউই নেই। নফজ মিয়া অবাক হয়ে বলল, কিরে, তোর মা আবার কই গেল? এইখানেই তো আসিল। কি কন এডি? আম্মা ঘরে। আম্মা এখানে আইব কেমনে? আমি তো এতক্ষণ তোর মার লোকেই কথা কইতাছিলাম। না কাকা, আমি তো এখন বাইরে আইছি কথার আওয়াজ পাইয়া। নফজ মিয়া ভয়ে ভয়ে বলল, এই তোর মায়ের ডাক দে, তোর মার লগে কথা কই। বাদল গিয়া তাড়াতাড়ি ওর মাকে ডেকে আনলো। মিলির মা চোখ টলতে টলতে বলল, এত রাইতে ভাইজান এইখানে? তুমি তাড়াতাড়ি আমাকে বাড়ি চলো, অনেক কাহিনী হইয়া গেছে। মিলির মাকে যেতে যেতে নফজ মিয়া সব বলল। মিলির মা ভয়ে ভয়ে বলল, বাবা গো ভাইজান, আপনি বাসছেন,
কি না কি হইয়া যাইতো। ওইটা খারাপ কিছু আসিল, আমার আগেই সন্দেহ হয়েছে। কেমনে জানি কথা কইতাছিল, এত রাতে ছাগলের কথা কইতাছিল। ছাগল নাকি বাড়ি পিছে ঘাস খায়। না ভাইজান, আমি তো ছাগল সন্ধ্যায় বান্দালাই। বাড়ি যেতে যেতে ফজরের আজান দিয়া দিল। লীলাবন নফস রাস্তা থেকে গালাগালি শুরু করলো, এত দেরি কেন হয়েছে এই জন্য। নফস করে এসে হাঁপিয়ে হাঁপিয়ে ঢুকঢুক করে পানি খেলো। মিলির মা কুপির আগুনে হাত পা ভালোভাবে ছেঁকে নানির কাছে গেল। লীলাবানু ভয় পেয়ে গেল ছেলের এভাবে হাঁপাতে দেখে। লীলাবানু নানার পিঠে হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবা? এমনে পানি খাইতে সুস্কা আর এমনে ঘাম সুস্কা? মা গো মা, ডরাইছি। কেন, কি হয়েছে? নফস মিয়া লীলাবানুকে আর মিলির মা নানিকে সব বলল। সব শুনে লীলাবানু খানিকটা ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে ঘরের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে লীলাবানু ভয় ভয় কণ্ঠে বলল, কি কস? আল্লাহ বাঁচাইছে তোরে। কিন্তু ও আমাগো বউরে দেখা রাখতে মিলির মা শাসছিল নাকি খারাপ করণের জন্য শাসছিল, এটা তো বুঝবার পারতেছি না বাবা। যদি খারাপ করতে চাই তাহলে তো এখন যাওন যাইব না। এক কাম কর, তুই সকালবেলা যা, আমি বউর লোকে পাইতে থাকি। আচ্ছা আম্মা। সকাল সকাল ফুলের চিৎকারে রান্নাঘর থেকে দৌড়ে আসলো নানি। এসেই দেখলো ফুল পেট ধরে কাঁদছে। নানি তাড়াতাড়ি লীলাবানুকে ডেকে আনলো। লীলাবানু এসে ভালোভাবে দেখে বলল, বউ, বাচ্চা হওয়ার সময় হইয়া গেছে, করে তাড়াতাড়ি ভিতরে ঘরে নাও। আম্মা, আমার মায়াটা কিছু হইব না, চিন্তা করো না। আমার মায়ের এই সর্বনাশ কেটাই করলো। তোমার মায়ের ইজ্জত যায় নাই। এইসব চিন্তা বাদ দিয়া ওরে ঘরে নাও। মিলির মা বাদে আর কেউ জানতো না ফুলের এই কথা। নানি গিয়ে তাড়াতাড়ি মিলির মাকে ডেকে আনলো। তারপর ফুলকে ঘরের ভেতরে নিয়ে গেল। সময় এখন দুপুর 3টে। নানা অনেক সকালে বের হওয়ার কারণে এখন বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পরেই ফুলের এই কথা শুনতে পেরে ভয় পেয়ে গেল সে। কবিরাজ নফসকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, কিচ্ছু হইব না। তোর এ মায়ার রক্ষাও নিজের হাতে করব। তোর এ মায়ার উপর কিচ্ছু হইতে দিব না। হঠাৎ লীলাবানু নফস আর কবিরাজকে ডাক দিল। দুজন দৌড়ে গেল। লীলাবানু চোখে